Hello everyone, welcome back to Concept of Physics in Bengali. ক্লাস 11 এর স্টুডেন্টরা আজকে আমরা ফিজিক্সের একদম বেসিক কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার কভার করব, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অথবা এরকমই আমরা হেডিংটাও বলি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো সিবিএসই এবং আইসিএসই দুটি বোর্ডের সিলেবাসের জন্যই আজকের এই ক্লাসটি একদম পারফেক্ট। তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, লেটস ড্রাইভ রাইট ইন। দেখো এখানে আমরা আইসিএসির সিলেবাস আমরা প্রথমে দেখছি। এখানে ফিজিক্সের সাবজেক্ট কোড 861। দেখো তোমাদের 70 নাম্বার থিওরি থাকবে এবং 30 নাম্বার প্র্যাকটিক্যাল হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একদম প্রথমেই ইউনিট 1-এ রয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এবং 3টি ইউনিট নিয়ে একটা গ্রুপ রয়েছে, ইউনিট 1, 2, 3। সেখান থেকে তোমাদের 23 মার্কস এখান থেকে কোশ্চেন আসবে। তারপরে দেখো আমরা যদি সিবিএসইর কোশ্চেনটা দেখে নিই, সিলেবাসটা আমরা দেখে নিই, তো সিবিএসইর ক্ষেত্রে সাবজেক্ট কোড ফিজিক্সের হচ্ছে 042। এখানেও দেখো সিলেবাস হুবহু একই সিলেবাস রয়েছে। দেখো তোমরা যে এখানেও একদম ইউনিট 1-এ রয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, যার ভিতরে এই চ্যাপ্টারটি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তারপরে আছে ইউনিট 2-তে কাইনেমেটিক্স এবং ইউনিট 3-তে আছে লজ অফ মোশন। এবং ফার্স্ট 3টি ইউনিট থেকে দেখো সিবিএসই বোর্ডেও 23 মার্কসের কোশ্চেন আসে এবং আইসিএসিতেও দেখো 23 মার্কসের কোশ্চেন আসে। কোশ্চেন প্যাটার্নও একই রকমের। তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। চ্যাপ্টারটা কিন্তু আইসিএসই এবং সিবিএসই বোথ বোর্ডের জন্যই সমানভাবে এফেক্টিভ হবে। এবার আমরা চ্যাপ্টারের ভিতরে আসি আলোচনায়। তো আমরা প্রথমেই আলোচনা করব যে ফিজিক্স আসলে কি। তো ফিজিক্স আমরা জানি ন্যাচারাল সায়েন্সের একটা ব্রাঞ্চ। ইট ইস এ ব্রাঞ্চ অফ ন্যাচারাল সায়েন্স দ্যাট স্টাডিজ ম্যাটার, এনার্জি, স্পেস অ্যান্ড টাইম। মানে ন্যাচারাল সায়েন্সের মধ্যে দেখো বায়োলজি আছে, কেমিস্ট্রি আছে। ফিজিক্সের আমাদের বাউন্ডারিটা কতটা? ফিজিক্সের মধ্যে আমরা 4টে শুধু বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করি। মূলত আমরা ম্যাটার আর এনার্জি নিয়ে আমরা এখানে আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে স্পেস টাইমও আমাদের কিন্তু ক্যালকুলেশনের মধ্যে আসে। তো টোটাল ন্যাচারাল সায়েন্সের মধ্যে ম্যাটার এবং এনার্জির যতটা পার্ট সেটা হচ্ছে ফিজিক্স। তাহলে ফিজিক্সে ম্যাটার এবং এনার্জি এটাই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কম্পোনেন্ট। তো আমরা এখানে একটু দেখে নিই যে ম্যাটার এবং এনার্জি আসলে কি। তো আমাদের আশেপাশে যা কিছু আছে, যেগুলো কিছুটা স্পেস দখল করে আছে এবং যেগুলোর মাস আছে, সেগুলো হচ্ছে ম্যাটার। আমি যদি খুব সিম্পল করে বলি, ম্যাটার হচ্ছে সেগুলো আশেপাশের যেগুলোকে আমরা ছুঁয়ে দেখতে পারি, হাতে করে ছুঁয়ে যেগুলোকে দেখা যায়। হাতে করে ছুঁয়ে তোমরা কাকে দেখতে পারবে? যারা কিছুটা স্পেস অকুপাই করে আছে এবং যাদের কিছুটা মাস রয়েছে। তো আশেপাশে যা কিছুকে আমরা ছুঁতে পারি সেগুলো হচ্ছে ম্যাটার। তাহলে ম্যাটারের দুটো জিনিস থাকবে, সেটা হচ্ছে মাস থাকবে এবং তার হচ্ছে ভলিউম থাকবে। এবার আমাদের আশেপাশে তোমরা দেখো আরো অনেক কিছু আমরা দেখছি, যেমন লাইট, সাউন্ড, এগুলো, হিট, যাদেরকে কিন্তু তুমি হাতে করে ছুঁয়ে দেখতে পাচ্ছ না, অর্থাৎ তারা কিন্তু কোনো স্পেস অকুপাই করে নেই, তাদের মাস নেই। তাহলে আমাদের আশেপাশের যা কিছু আছে যার সাহায্যে আমরা ওয়ার্ক করতে পারি, মানে ওয়ার্কের প্রাইমারি ডেফিনেশন কি? একটা বডির যদি ডিসপ্লেসমেন্ট হয় তবে আমরা বলি যে সেখানে কিছুটা ওয়ার্ক ডান হয়েছে। তো একটা বডি একটা জায়গায় আছে, একটা ধরো রেস্টেই রয়েছে, তো তার ডিসপ্লেসমেন্ট ঘটানোর জন্যে যা দরকার, যে ক্ষমতা দরকার, সেটাই হচ্ছে কিন্তু এনার্জি। তাহলে আমাদের আশেপাশের এনার্জিগুলোকে আমরা হাত দিয়ে ছুঁতে পারি না, তারা স্পেস অকুপাই করে নেই, তার মাস নেই। এবং আমাদের আশেপাশে যে ম্যাটারগুলো আছে, সেই ম্যাটারগুলো কিন্তু কিছুটা স্পেস অকুপাই করে আছে এবং তাদের কিন্তু মাস রয়েছে। তাহলে কাজ করার যে ক্ষমতা, দি ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, সেটাই হচ্ছে আমাদের এনার্জি। এবার আমরা আসি কনজারভেশন লগুলোর মধ্যে। তো ক্লাসিক্যাল ফিজিক্স আগে কিন্তু বলতো যে মাস এবং এনার্জি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আলাদা করে সেখানে মাসের কনজারভেশন ল ছিল এবং এনার্জির কনজারভেশন ল ছিল। এই লগুলোতে কি বলা হতো যে টোটাল যে মাস রয়েছে গোটা ইউনিভার্সে, সেটাকে ডিস্ট্রয় করা যায় না, ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয় করা যায় না। টোটাল মাস গোটা ইউনিভার্সের সেটা হচ্ছে কনজার্ভ। আলাদা করে আমরা এনার্জিরও কনজারভেশন ল পড়তাম, সেখানে বলা হতো যে টোটাল এনার্জি গোটা ইউনিভার্সের সেটা হচ্ছে কনজার্ভ। কিন্তু মডার্ন যে থিওরি, বিশেষ করে আইনস্টাইনের থিওরি, সেখানে কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল। আইনস্টাইন তার একটা বিখ্যাত ফর্মুলা দিলেন, E = mc²। আইনস্টাইন দেখালেন মাস
আর এনার্জি আসলে ইন্টার কনভার্টিবল, তাদের মধ্যে কনভার্সন সম্ভব, ইন্টার কনভার্টেবল মাস আর এনার্জি। তিনি একটা ফর্মুলা দিলেন ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার, যেখানে ই ফর এনার্জি, এই মাস, আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। ভেলোসিটি অফ লাইটের তোমরা জানো ডেটাটা, ভেলোসিটি অফ লাইটের হচ্ছে খুব বড় একটা সংখ্যা, তো তার আবার স্কোয়ার, তাহলে সেটা আরো বড়। তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সের টোটাল মাস আর টোটাল এনার্জি, এদের টোটাল যোগফলটা সবসময় কনসার্ভ। আলাদা করে এনার্জি এবং আলাদা করে মাস কিন্তু কনসার্ভ নয়। এবং আরেকটা আমরা এখানে দেখতে পাচ্ছি, সামান্য পরিমাণ মাসকে আমরা যদি এনার্জিতে কনভার্ট করি, তোমরা দেখো মাসকে সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। সি এর ভ্যালু ফ্রি স্পেসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, খুব বড় একটা সংখ্যা, তার স্কোয়ার মানে এই ফর্মুলাটা এটাও বোঝাচ্ছে সামান্য মাসকে আমরা যদি এনার্জিতে কনভার্ট করতে পারি তো বিরাট বড় আমরা এনার্জি পাই। তাহলে এখানে কি হলো, আমরা এই জায়গাটা কি শিখলাম, যে ক্লাসিক্যাল ফিজিক্সে পড়ানো হতো আলাদা করে মাস কনসার্ভ, আলাদা করে এনার্জি কনসার্ভ, কিন্তু আধুনিক যে ফিজিক্স হয়েছে, কোয়ান্টাম ফিজিক্স এবং আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, সেখানে কনসেপ্ট পুরো পাল্টে গেছে। নতুন কনসেপ্ট হচ্ছে আলাদা করে মাস এবং এনার্জি কনসার্ভ নয়, কিন্তু মাসকে ডিস্ট্রয় করা যায় বা এনার্জিকে ডিস্ট্রয় করা যায়। মাসকে যদি ডিস্ট্রয় করি সেটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো নতুন কনজারভেশন ল কি বলছে, টোটাল মাস এবং টোটাল এনার্জি এদের যদি আমরা অ্যাড করি সেই টোটাল যোগফলটা সবসময় কনসার্ভ থাকবে। এরপর আমরা আসবো ফিজিক্যাল কোয়ান্টিটিতে। তাহলে আমরা দেখলাম ফিজিক্সের পার্ট কতটা, ফিজিক্সের ন্যাচারাল সায়েন্সে ফিজিক্সের পার্ট হচ্ছে ম্যাটার এবং এনার্জির যতটা অংশ সেটা হচ্ছে ফিজিক্সের পার্ট। তো এই যে ম্যাটার এবং এনার্জিগুলো রয়েছে তার কিন্তু অনেক কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলোকে আমরা মেজার করতে পারি, আমরা মেজারমেন্ট করতে পারি। তো যেগুলোকে আমরা মেজারমেন্ট করতে পারি সেগুলোকেই আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন একটা আমি এক্সাম্পল দিই, ধরো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, পাশে আমরা দেখলাম যে একটা গোলাপ ফুল ফুটে আছে। তো আমরা গোলাপ ফুলটার যে সৌন্দর্য বা বিউটি সেটাকে কিন্তু আমরা মাপতে পারবো না, ফলে সেটা কিন্তু একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। কিন্তু গোলাপ ফুলটার আমরা মাস মাপতে পারবো, তাহলে মাস একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। গোলাপ ফুলটার আমরা লেন্থ ব্রেথ মাপতে পারবো, তাহলে সেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কোনো ম্যাটার বা এনার্জির যা কিছু আমরা মেজারমেন্ট করতে পারি সেগুলো হচ্ছে কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। আর যেগুলোকে আমরা মেজারমেন্ট করতে পারি না সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলবো না। যেমন এখানে ফিজিক্যাল কোয়ান্টিটির কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, দেখো, যেমন লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, এনার্জি, এইগুলো হচ্ছে সব কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ফিজিক্যাল কোয়ান্টিটি যখন আমরা মাপবো তখন আমাদের কি লাগবে, ফিজিক্যাল কোয়ান্টিটির মাপটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কিন্তু কম্প্যারিজনের ওপরে। ধরো আমি একটা ঘরে বসে আছি, আমি মাপতে চাইছি যে ঘরটা কতটা লম্বা, এর লেন্থ কত, তো আমি বলতে পারি যে 10 হাত লম্বা। আবার আমার বন্ধু সে বলতে পারে যে 8 হাত লম্বা। তফাৎটা কেন হচ্ছে, কারণ আমি যখন বলছি যে ঘরটা 10 হাত লম্বা, তখন আমি আমার হাতের সঙ্গে কিন্তু কম্প্যারিজন করছি, যে আমার হাত যতটা বড় তার চেয়ে ঘরটার লেন্থ হচ্ছে 10 গুণ। আবার আমার বন্ধু যখন কম্প্যারিজন করছে তার নিজের হাতের সঙ্গে, বন্ধুর হাতটা হয়তো আমার থেকে লম্বা, সে বলছে 8 হাত। ফলে আমরা যখন ফিজিক্যাল কোয়ান্টিটি কোনো মেজারমেন্ট করি তখন সেই ফিজিক্যাল কোয়ান্টিটির ছোট একটা পার্টের সঙ্গে তাকে কম্প্যারিজন করি, যে তার কত টাইমস এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা। এখানে একটা সমস্যা হয় যখন আমরা যে কোনো একটা ছোট কোয়ান্টিটির সঙ্গে আমরা কম্প্যারিজন করব, মানে আমি বললাম 8 হাত, বন্ধু বলল 10 হাত, এই সমস্যাটা হয়। সেজন্য আমরা কি করি, যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা মেজার করি তখন একটা স্ট্যান্ডার্ড ছোট মেজারের আমাদের দরকার হয়, স্ট্যান্ডার্ড একটা ছোট অংশ যার সঙ্গে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটার আমরা কম্প্যারিজন করব। কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির এরকম স্ট্যান্ডার্ড ছোট একটা মেজারমেন্ট, তাকেই আমরা বলি কিন্তু ইউনিট। ঠিক আছে, তাহলে ইউনিট কি, ইউনিট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেজার একটা ফিজিক্যাল কোয়ান্টিটির, যেটা স্ট্যান্ডার্ড মানে হচ্ছে গোটা ওয়ার্ল্ডে যার মাপটা সেম থাকবে। যেমন ধরো তোমরা ফোনের ইউএসবি পোর্ট বা টাইপ সি পোর্ট, এটা সমস্ত ফোনেরই টাইপ সি পোর্ট কিন্তু সেম, তাহলে এই জিনিসটাকে বলবো আমরা স্ট্যান্ডার্ড। আবার ফোনের ধরো স্ক্রিনের সাইজ, সেটা কিন্তু এক এক ফোনে এক এক রকম, তাহলে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়। তো ইউনিটগুলো হয় কিন্তু স্ট্যান্ডার্ড, মানে 1 মিটার লেন্থটা আমরা এখানে ইন্ডিয়াতেও যা ধরবো, ইউকেতেও তাই ধরবো, আমরা ইউএসএতেও তাই ধরবো। তাহলে এই ইউনিটগুলো হবে কি
ইউনিটগুলো হবে কোয়ান্টিটির একটা ছোট পার্ট এবং ইউনিটগুলো হবে কি, ইউনিটগুলো হবে স্ট্যান্ডার্ড। এখন এই ইউনিটগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, এক হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটগুলো কিন্তু অন্য ইউনিটের ওপর ডিপেন্ড করে না, এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ফান্ডামেন্টাল ইউনিট বেসিক্যালি ছিল তিনটে, মাস, লেন্থ আর টাইম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখো, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। তো এইগুলো ছিল ফান্ডামেন্টাল ইউনিট। বেসিক্যালি একদম স্টার্টিংয়ে ফান্ডামেন্টাল ইউনিট ভাবা হতো যে তিনটে আছে, পরে দেখা গেছে যে ফান্ডামেন্টাল ইউনিট অ্যাকচুয়ালি আছে 7টা। তাহলে এখন যদি আমাদের কোশ্চেন করা হয় যে ফান্ডামেন্টাল ইউনিট যারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অন্যের ওপরে ডিপেন্ড করে না, এরকম ফান্ডামেন্টাল ইউনিট ফিজিক্সে কটি আছে, আমাদের অ্যান্সার হবে ফান্ডামেন্টাল ইউনিট রয়েছে 7টি। এই 7টি ফান্ডামেন্টাল ইউনিটকে আমরা অনেকটা আমরা কম্পেয়ার করতে পারি আমাদের অ্যালফাবেটগুলোর সঙ্গে, ABCD অ্যালফাবেটগুলোর সঙ্গে। অ্যালফাবেটগুলো যখন কম্বিনেশন করে তখন কি তৈরি হয়, ওয়ার্ড তৈরি হয়। এখন ফান্ডামেন্টাল ইউনিট এরা হচ্ছে লেটারগুলোর মতো, এদের টোটাল যে সংখ্যাটা সেটা কিন্তু লিমিটেড। যেমন ইংরেজিতে A থেকে Z লেটারগুলোর সংখ্যা হচ্ছে লিমিটেড, লেটার তো আর বাড়ছে না, কিন্তু ইংরেজি ওয়ার্ড বাড়ছে, আরও এখনো নতুন নতুন ওয়ার্ড আরও সংযোজন হচ্ছে ডিকশনারিতে। তেমনই ফান্ডামেন্টাল ইউনিটগুলো জাস্ট লাইক ইংলিশ লেটার্স। তো এরা যখন কম্বিনেশন করে এরা বানায় কিন্তু ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তাহলে ডিরাইভড ইউনিটগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, কাদের ওপর এরা ডিপেন্ড করে, এরা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটদের ওপর ডিপেন্ড করে। ফান্ডামেন্টাল ইউনিটগুলো একসঙ্গে যখন কম্বাইন হয় তখন তারা তৈরি করে ডিরাইভড ইউনিট। যেমন লেটারগুলো তৈরি করে ওয়ার্ড, তেমন ফান্ডামেন্টাল ইউনিটরা তৈরি করে ডিরাইভড ইউনিট। তাহলে ফান্ডামেন্টাল ইউনিটটা হচ্ছে জাস্ট লাইক English letter alphabets, and derived units are just like words. ঠিক আছে, তো ডিরাইভড ইউনিট কত হতে পারে? ফান্ডামেন্টাল ইউনিট তো আমরা বললাম কটা হতে পারে, 7টা। ডিরাইভড ইউনিট কত হতে পারে? অসংখ্য হতে পারে ডিরাইভড ইউনিট, হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে। তো এখানে আমরা কিছু এক্সাম্পল দেখব যে ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভড ইউনিটগুলো আমরা কিভাবে পাচ্ছি। যেমন দেখো এরিয়া, তো এরিয়ার ডেফিনেশন আমরা কি পড়েছি, ছোটবেলা থেকে আমরা পড়েছি এরিয়া ইকুয়ালস টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ। এখন লেন্থ ইন্টু ব্রেথ যদি হয়, ধরো আমরা ধরছি যে একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, একটা রেক্ট্যাঙ্গেল ধরলাম আমরা, এই রেক্ট্যাঙ্গেলটার ধরলাম লেন্থ হচ্ছে 3 মিটার আর ব্রেথ ধরলাম ধরো 2 মিটার। তাহলে এরিয়া কত হবে? এর এরিয়া হবে 3 মিটার ইন্টু 2 মিটার। 3 মিটার ইন্টু 2 মিটার ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হবে 6 মিটার স্কোয়ার। 3 আর 2 মাল্টিপ্লাই হয়ে হলো 6, আবার মিটার আর মিটার মাল্টিপ্লাই হয়ে গেল কি মিটার স্কোয়ার। তাহলে এখানে দেখো লেন্থ এবং ব্রেথ তার ইউনিটগুলোও কিন্তু মাল্টিপ্লাই হয়, তার ইউনিটগুলো মাল্টিপ্লাই হয়ে এরিয়ার ইউনিট তৈরি হয়। তাহলে এসআই প্রসেসে লেন্থের ইউনিট মিটার, ব্রেথের ইউনিটও মিটার, তাহলে এরিয়ার ইউনিট কি হবে? মিটার স্কোয়ার। আবার কেউ যদি সিজিএসএ করে লেন্থের ইউনিট সেন্টিমিটার, ব্রেথের ইউনিটও সেন্টিমিটার, তাহলে তার ক্ষেত্রে কি হবে? এরিয়ার ইউনিট হবে কি? সেমি ইন্টু সেমি মাল্টিপ্লাই হয়ে হবে কি সেমি স্কোয়ার। একইভাবে যদি আমরা দেখি এক্সাম্পল 2 দেখো, ভলিউম। ভলিউম আমরা কি জানি? লেন্থ ব্রেথ ইন্টু হাইট। হ্যাঁ, ধরো এসআইএ তাহলে কি হবে? এসআইএতে লেন্থের ইউনিট কি? মিটার, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তাহলে 3টে মিটার মাল্টিপ্লাই হবে, হয়ে যাবে কি মিটার কিউব। তাহলে ভলিউমের এসআই ইউনিট কি হলো? মিটার কিউব। সিমিলারলি সিজিএস ইউনিট কি হবে? সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, তাহলে এসআই সিজিএস ইউনিট ভলিউমের হবে কি সেমি কিউব। তাহলে ডিরাইভড ইউনিটগুলো দেখো যে মাদার ফর্মুলা আছে, কনস্টিটিউইং একটা ফর্মুলা আছে, এরিয়া কিভাবে তৈরি হচ্ছে, ভলিউম কি করে তৈরি হচ্ছে, তার যে মাদার ফর্মুলাটা, মেন ফর্মুলাটা, সেখান থেকেই কিন্তু ডিরাইভড ইউনিটগুলোকে আমরা পাচ্ছি। ডিরাইভড ইউনিটগুলো মুখস্থ করার কিছু নেই। ভলিউম কাকে বলে এটা যদি আমরা জানি, তাহলে তার ডিরাইভড ইউনিট কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বের করে ফেলতে পারবো। একইভাবে যদি আমরা এবার করি ডেনসিটি, ডেনসিটি কাকে বলে? মাস পার ইউনিট ভলিউম, তাকে বলে ডেনসিটি। তাহলে ডেনসিটির মাদার ফর্মুলা হচ্ছে ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। এখন এসআইএ যদি এর ইউনিট দেখি, দেখো মাস, মাসের এসআই ইউনিট কি? মাসের এসআই ইউনিট হলো কি কিলোগ্রাম।
ভলিউম তার এসআই ইউনিট কি? একটু আগে হলো ভলিউমের এসআই ইউনিট হচ্ছে মিটার কিউব। তাহলে এসআই প্রসেসে ডেনসিটির ইউনিট কি হলো? কিলোগ্রাম পার মিটার কিউব। সিমিলারলি সিজিএস ইউনিট কি হবে? গ্রাম পার সেমি কিউব সিজিএস ইউনিট হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু যে মাদার মেন ফর্মুলাটা আছে সেখান থেকে কিন্তু ডিরাইভড ইউনিটগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। ভেলোসিটি দেখো, ভেলোসিটি ইকুয়ালস টু কি? ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্টের এসআই ইউনিট কি? মিটার। টাইমের এসআই ইউনিট কি? সেকেন্ড। তাহলে ভেলোসিটির এসআই ইউনিট কি হলো? মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা যদি দেখি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি তার ইউনিট কি হবে? ভেলোসিটির যে ইউনিট হয় সেটাই মিটার পার সেকেন্ড, তাকে আরেকটা সেকেন্ড দিয়ে ডিভাইড হবে। তাহলে অ্যাক্সিলারেশনের এসআই ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি অ্যাক্সিলারেশনের সিজিএস ইউনিট কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ডাইমেনশন আমি পরে আসছি, যখন ডাইমেনশন পড়াবো তখন আমি ডাইমেনশনগুলো আমি বলতে থাকবো। ফোর্স দেখো, ফোর্সের ডেফিনেশন আমরা কোথা থেকে পাই? নিউটনস ল থেকে পাই। নিউটনস সেকেন্ড ল অফ মোশন, সেখান থেকে আমরা পাই কিন্তু ফোর্সের ডেফিনেশন। তো ফোর্সের ডেফিনেশন এফ ইকুয়ালস টু এম এ সেখান থেকে তৈরি হয়। তো এফ ইকুয়ালস টু এম এ এই ফর্মুলাতে দেখো, যদি আমরা এসআই ইউনিটগুলো বসাই, মাস তার ইউনিট কি? মাসের ইউনিট হচ্ছে কি? কিলোগ্রাম। আবার কেজি। অ্যাক্সিলারেশন তার ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এসআই প্রসেসে কেউ যদি করি, আমরা এসআই প্রসেসে আমরা কি পাবো? এটা পাবো আমরা ফোর্সের ইউনিট কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা ডিরাইভড ইউনিট বুঝতেই পারা যাচ্ছে, এর মধ্যে কেজি আছে, এর মধ্যে মিটার আছে, এর মধ্যে সেকেন্ড আছে। তো কেজি মিটার সেকেন্ড এগুলো কম্বিনেশন করে নতুন একটা ইউনিট তৈরি হলো ফোর্সের, সেটা কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এত বেশি ইউজ হয় ফোর্সের ইউনিটটা, তোমরা জানো যে মেকানিক্স যখন আমরা পড়বো তখন সেখানে বারবার ফোর্স আসবে। তো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এর একটা শর্টকাট আমার নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিন্তু নিউটন। তাহলে নিউটনও যা, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ারও কিন্তু তাই। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এর একটা শর্টকাট নেম হচ্ছে নিউটন। তাহলে নিউটনও কিন্তু একটা ডিরাইভড ইউনিট, এটা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট নয়। দেখো তোমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার বললে সহজেই ডিটেক্ট করতে পারবে যেটা ফান্ডামেন্টাল ইউনিট, কারণ তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ যে এটা কিলোগ্রাম মিটার আর সেকেন্ড দিয়ে তৈরি। কিন্তু যখন আমরা ফোর্সের ইউনিট লিখছি নিউটন, তখন চট করে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না যে এটা ফান্ডামেন্টাল নাকি এটা ডিরাইভড। তো তোমরা মনে রাখবে ফান্ডামেন্টাল ইউনিট আছে ওই 7টা, বাকি সমস্ত ইউনিটই কিন্তু ডিরাইভড ইউনিট। তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ারও যা, নিউটনও তাই। সিমিলারলি সিজিএস প্রসেসে ফোর্সের ইউনিট হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, যার শর্টকাট ফর্ম হচ্ছে ডাইন। এবার আসি প্রেসার। তো প্রেসার দেখো, প্রেসারের ডেফিনেশন কি? ফোর্স পার ইউনিট এরিয়া, তাকে বলি আমরা প্রেসার। তাহলে এর এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট ফোর্সের কি হয়? ফোর্সের এসআই ইউনিট হয় নিউটন, তাহলে ফোর্সের এসআই ইউনিট আমরা লিখলাম কি? নিউটন। আবার এরিয়া তার এসআই ইউনিট কি হয়? মিটার স্কোয়ার, একটু আগে আমরা করেছি। তাহলে প্রেসারের এসআই ইউনিট কি হলো? প্রেসারের এসআই ইউনিট হলো নিউটন পার মিটার স্কোয়ার। এবার নিউটন পার মিটার স্কোয়ারের আবার একটা শর্টকাট আমরা ফর্ম আমরা লিখি, সেটা হচ্ছে কি? পাস্কাল। আমরা লিখি ক্যাপিটাল পি স্মল এ দিয়ে। তাহলে নিউটন পার মিটার স্কোয়ারও যা, পাস্কালও তাই। তাহলে এইভাবে কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটগুলো থেকে আমরা একটা মাদার ফর্মুলা থাকে, প্রেসারের একটা ডেফিনেশন, একটা ফর্মুলা থাকে প্রেসারকে যেটা ডিফাইন করছে, আবার ফোর্সকে ডিফাইন করছে, এমন কিন্তু একটা ফর্মুলা থাকে। ঠিক আছে, এই ফর্মুলাগুলো যদি আমরা জানি, ফর্মুলাগুলো কিন্তু তোমাকে জানতেই হবে যে ফোর্স কাকে বলে, প্রেসার কাকে বলে। এই ফর্মুলাগুলো যদি জানি তাহলে এইগুলো থেকেই কিন্তু ডিরাইভড ইউনিটগুলো আমরা বের করে নিতে পারবো। তাহলে এইভাবে ফান্ডামেন্টাল ইউনিট থেকে ডিরাইভড ইউনিটগুলো কিন্তু তৈরি হয়। এবার আমরা জানবো সিস্টেম অফ ইউনিটগুলোর সম্পর্কে। তো দেখো, আমরা দেখলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যখন আমরা মেজারমেন্ট করি তখন সেখানে কিছু স্ট্যান্ডার্ড ইউনিটের দরকার হয়। এবার এই স্ট্যান্ডার্ড ইউনিটগুলোর ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, তার কারণ যখন এই স্ট্যান্ডার্ড ইউনিটগুলো বিভিন্ন দেশের সায়েন্টিস্টরা ধরতে শুরু করেন, তখন আগেকার দিনে তো ইন্টারনেট ছিল না, এরকম এক দেশের সঙ্গে এত অন্য দেশের কানেকশনটা এতটা ইজিলি ছিল না। ফলে এক এক দেশ লেন্থের এক এক রকম ইউনিট ধরেছিল। যেমন সিজিএস সিস্টেম, এই সিজিএস সিস্টেমটা চলতো মূলত ফ্রান্সে। এফপিএস সিস্টেম, এটা মূলত চলতো
ব্রিটেনে। তো সিজিএস সিস্টেমটা কি? তো ফ্রান্সে সাধারণত ধরা হতো, আমরা বলেছিলাম কি ফান্ডামেন্টাল ইউনিট একদম স্টার্টিং এ ধরা হয়েছিল তিনটে ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি কি? লেন্থ, মাস আর হচ্ছে টাইম। তো সিজিএস সিস্টেমে মেনলি আমি বললাম যেটা ফ্রান্সে চলতো মেনলি, এটা সিজিএস সিস্টেমে লেন্থের ইউনিটকে ধরা হতো সেন্টিমিটার, মাসের ইউনিটকে ধরা হতো গ্রাম এবং টাইমের ইউনিটকে ধরা হতো সেকেন্ড। তাহলে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট, লেন্থের ইউনিট সেন্টিমিটার, মাসের ইউনিট গ্রাম এবং টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। যে ইউনিট সিস্টেম এই ইউনিটগুলোকে নিয়ে কাজ করতো তাদেরকে বলা হতো কি সিজিএস সিস্টেম। দেখো ফার্স্ট লেটারগুলো নেওয়া হচ্ছে, সেন্টিমিটারের ফার্স্ট লেটার সি, গ্রামের ফার্স্ট লেটার জি, সেকেন্ডের ফার্স্ট লেটার হচ্ছে এস। এখন এই পদ্ধতি আমরা ইউজ করি না, সিবিএসই বা আইসিএসসি বোর্ড কিন্তু সিজিএস একদমই ইউজ করে না, তবু আমাদের জেনে রাখার জন্য। তাহলে সিজিএস সিস্টেমে কি আমরা দেখলাম তিনটে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। একইভাবে ব্রিটিশরা ইউজ করতো কিন্তু এফপিএস প্রসেস। এফপিএস সিস্টেমে লেন্থের ইউনিটকে ধরা হতো ফুট, মাসের ইউনিটকে ধরা হতো পাউন্ড এবং টাইমের ইউনিটকে ধরা হতো সেকেন্ডে। এখনো তোমরা দেখবে যদি তোমরা কেক কিনতে যাও সেখানে দেখবে কেক কিন্তু এখনো পাউন্ডে ওয়েট করা হয়, মেজারমেন্ট করা হয়। তো এফপিএস সিস্টেমে তিনটে ফান্ডামেন্টাল ইউনিট হলো তাহলে ফুট, পাউন্ড, সেকেন্ড, ওই একই ফান্ডামেন্টাল ইউনিট লেন্থ, মাস আর টাইম। এমকেএস প্রসেস এটাও অনেক দেশে চালু ছিল, এটা মেট্রিক প্রসেস বলা হয় একে। তো এমকেএস সিস্টেমে লেন্থ, মাস আর টাইম এদের ইউনিট ধরা হতো মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড। লেন্থকে ধরা হতো মিটার, মাসকে ধরা হতো কিলোগ্রাম আর টাইমের ইউনিটকে ধরা হতো সেকেন্ড। এবার কি হলো, পরে যখন এক দেশের সঙ্গে অন্য দেশের ট্রেডিং গুলো অনেক ইজি হয়ে গেল, বাণিজ্য অনেক ইজিলি হতে শুরু করলো, তখন অনেক সমস্যা তৈরি হলো। মানে একটা জিনিস হয়তো সেটা ম্যানুফ্যাকচার হচ্ছে ব্রিটেনে, তারা সেই লেন্থটাকে মেজারমেন্ট করছে ফুটে, এবং সেটা যখন আবার অন্য একটা দেশে পাঠানো হচ্ছে ট্রেডিং এর জন্য, তখন সেখানে হয়তো মেজারমেন্ট করা হচ্ছে মিটারে। তো একজনরা মাপছে ফুটে আর একজনরা মাপছে মিটারে, এই কনভার্সন গুলো বারবার করতে হচ্ছে। তখন সায়েন্টিস্টরা কি করলেন, সায়েন্টিস্টরা ওই মোটামুটি 1960 এরকম টাইম করে সবাই মিলে বসলেন, সমস্ত সায়েন্টিস্টরা সমস্ত দেশের বসে তারা বললেন না, এরকম আমরা বিভিন্ন রকম ইউনিট আমরা ইউজ করবো না, আমরা ইউনিটের একটাই সিস্টেম ইউজ করব, তাকে বলা হয় কি এসআই সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম দ্য ইউনিটস বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস। এটাই এখন মডার্ন প্রসেস। এবং আমরা আমাদের বইয়েতে যা কিছু আমরা নিউমেরিক্যাল করব এবং যা কিছু আমরা ইউনিট লিখবো সবই আমরা এসআই সিস্টেমে করব। তো এই যে আগের তিনটে সিস্টেম ছিল সিজিএস, এফপিএস, এমকেএস, তার থেকে এসআই এর মেন ডিফারেন্স কি? আমি প্রথমেই বলেছিলাম যে আগে মনে করা হতো যে ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে তিনটে, ওই জন্যে সিজিএস, এফপিএস এবং এমকেএস এই পুরনো প্রসেসগুলোতে ফান্ডামেন্টাল ইউনিট ছিল তিনটে, কিন্তু এসআই এ ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে 7টা। এটা মেন, এটা ডিফারেন্স, এটা মনে রাখবে। কিন্তু এমকেএস এবং এসআই এর মেন ডিফারেন্স হচ্ছে এসআই এ ফান্ডামেন্টাল ইউনিট বেড়ে হয়ে গেল 7টা। তাহলে ফান্ডামেন্টাল ইউনিট তিনটে আগে কি কি পড়েছিলাম, তিনটে ফান্ডামেন্টাল ইউনিট একটু আগে এমকেএস আমরা পড়লাম, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। তার সঙ্গে সঙ্গে আরো নতুন 4টে ফান্ডামেন্টাল ইউনিট দেখো এখানে অ্যাড হয়েছে। অ্যাম্পেয়ার যেটা ইলেকট্রিক কারেন্টের ইউনিট, কেলভিন যেটা টেম্পারেচারের ইউনিট, মোল যেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স তার ইউনিট, এবং ক্যান্ডেলা যেটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি মানে আলো কতটা জোরে জ্বলছে তার একটা মেজারমেন্ট। তাহলে এখানে ফান্ডামেন্টাল ইউনিট কটাগুলো হলো, ফান্ডামেন্টাল ইউনিট হলো কিন্তু দেখো 7টা, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পেয়ার, কেলভিন, মোল এবং ক্যান্ডেলা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স এসআই এবং এমকেএস এ। আমরা সবকিছুই কিন্তু এখন এসআই এ মেজারমেন্ট করব। এবার দেখো এসআই সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস লেখার সময় বেশ কিছু স্ট্রিক্ট রুল আছে, যেগুলো কিন্তু স্টুডেন্টরা প্রায়শই ভুল করে। তো এখানে কিন্তু এই এসআই সিস্টেমে ইউনিটগুলোকে আমরা কিভাবে লিখবো তার রুলগুলো আমাদের খুব ভালো করে একবার জেনে নিতে হবে। কারণ নিউমেরিক্যাল লেখার অঙ্ক করার সময়, নিউমেরিক্যালগুলো করার সময়, ইউনিট লেখার সময় অনেক সময় আমরা না হলে এই ভুলগুলো করি। তো তোমরা দেখো এখানে রুল যেগুলো সায়েন্টিস্টরা বসে ঠিক করেছেন, একদম ফার্স্ট রুলেতে যেটা বলা হয়েছে, ডু নট ইউজ পিরিয়ডস, ডটস। তাহলে এখানে যখন অ্যাব্রিভিয়েশন হবে তখন কিন্তু আমরা কোনো ডট আমরা ইউজ করব না।
তার বদলে যদি সেন্টেন্সের শেষে থাকে তখন একমাত্র ডট ইউজ হবে। মানে তোমরা কিন্তু মিটার এম ডট লিখতে পারবে না, কিলোগ্রাম কে ডট জি ডট এরকম কিন্তু তোমরা লিখতে পারবে না। নেক্সট রুল হচ্ছে এখানে কিন্তু প্লুরাল ইউজ করা যাবে না। মানে আমরা ধরো 5 গ্রাম লিখতে হবে, 5G লিখতে হবে, 5 গ্রামস আমরা লিখতে পারবো না। 20 নিউটন লিখতে হবে, 20 নিউটনস লিখতে পারবো না আমরা। ঠিক আছে, তাহলে আমরা কোনো ডট ইউজ করতে পারবো না অ্যাব্রিভিয়েশনের জন্য, এবং আমরা কোনো প্লুরাল ইউজ করতে পারবো না। ক্যাপিটালাইজেশন, আমরা বেশ কিছু ইউনিট ইউজ করি যেগুলো কিন্তু সায়েন্টিস্টদের নাম থেকে করা হয়েছে। যেমন ফোর্সের ইউনিট হচ্ছে ধরো নিউটন। তো এগুলোকে যখন আমরা শর্টকাটে লিখবো তখন কিন্তু আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেমন ক্যাপিটাল এনে লিখতে হবে নিউটনকে। ঠিক আছে, এছাড়াও ইউনিটগুলোকে আমরা কখনো ইটালিক্সে লিখতে পারবো না। তোমরা জানো আমরা যখন টাইপ করে লিখি, যখন হেলিয়ে দিই ওয়ার্ডে, তাকে বলে ইটালিক্স। আমাদের সবসময় কিন্তু আপরাইট লিখতে হবে ইউনিটগুলোকে, রোমান ফন্টে আপরাইটে লিখতে হবে। এছাড়া এদের যে অ্যালজেব্রিক, যখন আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভাইড করব দুটো ইউনিটকে, যখন দুটো কোয়ান্টিটিকে, যখন আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব, তখন তাদের ইউনিটগুলোও কিন্তু একই সঙ্গে মাল্টিপ্লাইড হবে বা ডিভাইডেড হবে। ঠিক আছে, যেমন এখানে দেখিয়েছি দেখো, একটা ভেলোসিটি আর টাইমের মাল্টিপ্লাই হয়েছে এখানে। ভেলোসিটি আর টাইম 10 মিটার/সেকেন্ড ইন্টু 2 সেকেন্ড। 10 মিটার/সেকেন্ড এটা হচ্ছে ভেলোসিটি, ইউনিট দেখেই বুঝতে পারছো। 2 সেকেন্ড এটা হচ্ছে টাইম। দেখো সেকেন্ড সেকেন্ড দেখো কেটে গেছে, এটার অ্যান্সার কত বেরিয়েছে? 20 মিটার, যেটা হচ্ছে একটা লেন্থ। তাহলে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি যখন মাল্টিপ্লাই বা ডিভাইড হবে, তখন তাদের ইউনিটগুলোও কিন্তু একই সঙ্গে মাল্টিপ্লাই বা ডিভাইড হবে। এরপর আমি বলেছিলাম যে ডট আমরা ইউজ করতে পারবো না আমরা শর্টকাট করার জন্য, কিন্তু যখন দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা মাল্টিপ্লিকেশন করব, তখন কিন্তু আমরা চাইলে ডট লিখতে পারি। যেমন দেখো এখানে একটা ইউনিট আমি দেখিয়েছি নিউটন মিটার। নিউটন মিটার দেখো ওয়ার্ক ডানের ইউনিট হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্স। আবার মোমেন্ট অফ ফোর্সেরও হয়, তোমরা ক্লাস 10-এ অঙ্ক করে এলে, নিউমেরিক্যাল করে এলে, সেখানে কিন্তু ফোর্স ইন্টু একটা লেন্থ ছিল। এই যখন নিউটন আর মিটারকে আমরা মাল্টিপ্লাই করছি, তখন কিন্তু মাঝখানে ডট দেয়া যায়, ডট দেয়া যায়। ঠিক আছে, আবার ডট নাও দিতে পারো, দুটোই অপশনাল। তাহলে ডট কোন ক্ষেত্রে দিতে পারি? অ্যাব্রিভিয়েশন করার সময় ডট দেওয়ার আমাদের দরকার নেই, ডট আমরা দেবো না। কিন্তু দুটো ইউনিটকে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন কিন্তু চাইলে আমরা মাঝখানে ডট দিতে পারি। এছাড়াও আমরা কিন্তু সাধারণত স্ল্যাশ আমরা দেব না, ফরওয়ার্ড স্ল্যাশ, এই যে এরকম ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে, না দিয়ে আমরা নেগেটিভ এক্সপোনেন্টগুলো ইউজ করব। ঠিক আছে, টু টু ইন্ডিকেট ডিভিশন ইনভলভিং ওয়ান অর মোর ইউনিটস ইউজ এ ফরওয়ার্ড স্ল্যাশ অর নেগেটিভ এক্সপোনেন্ট। ঠিক আছে, ফরওয়ার্ড স্ল্যাশ অথবা আমরা নেগেটিভ এক্সপোনেন্ট ইউজ করি। সাধারণত আমরা কিন্তু নেগেটিভ এক্সপোনেন্টই ইউজ করব, স্ল্যাশও আমরা কিন্তু সাধারণত দেব না আমরা। এছাড়াও যদি টেম্পারেচারের আমরা ইউনিট দেখি, টেম্পারেচারের এসআই ইউনিট হচ্ছে কেলভিন। তো আমরা এর আগে যখন সেলসিয়াস ফারেনহাইট লিখতাম তখন ডিগ্রি সাইন দিতাম, কিন্তু যখন আমরা কেলভিন ইউজ করব টেম্পারেচারের ইউনিট হিসেবে এসআই এ, তখন কিন্তু ডিগ্রি কেলভিন আমরা লিখবো না। আমরা লিখবো যেমন এখানে এক্সাম্পলে দেখো দেখানো আছে 300 কেলভিন, 300 ডিগ্রি কেলভিন, এটা কিন্তু লেখা যাবে না। এছাড়াও আমরা যখন অ্যাব্রিভিয়েটেড ফর্মগুলো আমরা লিখবো, অ্যাব্রিভিয়েটেড ফর্ম কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো লিখতে পারবো না। অ্যাব্রিভিয়েটেড কিছু স্ট্যান্ডার্ড কিছু ফর্ম আছে অ্যাব্রিভিয়েশনের, সেগুলোই আমাদের লিখতে হবে। যেমন সেকেন্ড লেখার সময় আমরা শুধুমাত্র এস লিখবো, সেকেন্ডকে যখন অ্যাব্রিভিয়েটেড করবো আমরা এসিসি লিখবো না। লেখে বইয়েতে, তোমরা বইয়েতে অনেক জায়গায় দেখাতে পারবে যে স্যার দেখুন সেকেন্ড এসিসি লিখেছে, কিন্তু আমরা লিখবো না, মানে এসআই এর রুল অনুসারে কিন্তু লেখার কথা না। যেমন মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডকে এমপিএস আমরা লিখবো না, তবুও অনেক বইয়ে অনেক জায়গায় করে, নিউমেরিক্যালেও থাকে, কিন্তু এমপিএস আমরা না লিখে আমরা এরকম মিটার স্ল্যাশ দিয়ে সেকেন্ড লিখবো, বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 এইভাবে আমরা লিখবো। তাহলে অ্যাব্রিভিয়েশন আমরা কেমন ভাবে করব সেটারও কিন্তু কিছু নিয়ম আছে। তাহলে তোমরা কিন্তু এসআই এর এই যে রুলগুলো রয়েছে, যে এসআই পদ্ধতিতে আমরা ইউনিটগুলো কিভাবে লিখছি, তা কিন্তু তোমাদের পড়তে হবে ভালো করে। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি, কারণ যদি আমি ডাইমেনশন অ্যানালিসিস আজকে আমি ধরি, তাহলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে।
তো ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টের আজকে এতটা পর্যন্তই ফার্স্ট ক্লাস রইল আমাদের। তো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে ফিজিক্স কিন্তু মানে বিরাট কিছু যে মুখস্থ করতে হবে এরকম কিন্তু নয়। মুখস্থ তো করতেই হবে, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করতে হবে। বুঝে যদি মুখস্থ করো তাহলে কিন্তু দেখবে তোমাদের ফিজিক্স কিন্তু মনে থাকছে, ফিজিক্সটা খুব শক্ত বলে তোমাদের মনে হচ্ছে না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করব। টিল দেন, কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কিউরিয়াস। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।